আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2021 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো বা এইচএসসি পরীক্ষা দিয়েছো, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তোমাদের জন্য রয়েছে বিরাট সুখবর। সেটা হলো শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন তারা কিন্তু বৃত্তির জন্য একটা কার্যক্রম চালু করেছে, যেখানে তোমরা 2021 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদেরকে দেওয়া হবে সর্বমোট 17,500 টাকা, এবং যারা এইচএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছো তোমাদেরকে প্রতি মাসে তোমাদেরকে দেওয়া হবে এককালীন বাৎসরিক বাবদ তোমাদেরকে দেওয়া হবে 19,500 টাকা। তো এই আবেদনটা তোমরা কীভাবে করবা বা কারা কারা এই আবেদনটা করতে পারবা, আবেদনের ফর্মটা কোথা থেকে ডাউনলোড করবা, কোথায় জমা দেওয়া, এই বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। যদিও ভিডিওটা একটু বড় হবে, তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য সব বিষয়ে খুলে বলার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। শিক্ষার্থী বন্ধুরা, আবেদনের যোগ্যতাটা আগে তোমাদের সাথে আমরা শেয়ার করে নিই, কারণ এই আবেদনের যোগ্যতাটা তোমার অবশ্যই জানা দরকার। সেটা হলো বিজ্ঞান বিভাগের যারা, সেটা হলো GPA 5 বা তোমাদের GPA 5 বলে তোমাদের বিভাগীয় যে সিটি কর্পোরেশন এলাকার মধ্যে রয়েছে, তোমরা কিন্তু আবেদনটা করার জন্য তোমাদের GPA 5 লাগবে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য। আর সিটি কর্পোরেশন এলাকার বাইরে যারা রয়েছে তোমাদের লাগবে 4.80 অর্থাৎ 4.8 লাগবে, 4.80 লাগবে যারা এই বৃত্তির জন্য আবেদনটা করবা। এটা হলো তোমাদের বিভাগে বিজ্ঞান বিভাগের যারা ছিল, অর্থাৎ 2021 সালে মনে করো এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের বিজ্ঞান বিভাগ, বা 2021 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের বিজ্ঞান বিভাগের যারা শিক্ষার্থী রয়েছে, যারা সিটি কর্পোরেশন এলাকার মধ্যে রয়েছে তোমাদের লাগবে GPA 5, আর সিটি কর্পোরেশন এলাকার বাইরে যারা রয়েছে বা গ্রাম অঞ্চলে যারা রয়েছে তোমাদের লাগবে 4.80 অর্থাৎ 4.80। আর বিজ্ঞান বিভাগ বাদে যারা ওর যে আর্টস বা কমার্সের শিক্ষার্থী, সিটি কর্পোরেশন এলাকার শিক্ষার্থী, তোমাদের লাগবে হলো 4.80, এবং যারা সিটি কর্পোরেশন এলাকার বাইরে অর্থাৎ সিটি কর্পোরেশন এলাকা বাদে যে এলাকাগুলো রয়েছে, মনে করো তুমি গ্রামে বসবাস করো, তোমার লাগবে যারা আর্টস বা কমার্সের শিক্ষার্থী তোমাদের লাগবে 4.50 অর্থাৎ 4.50 হলেই তোমরা এই আবেদনটা করতে পারবা। ওয়েলকাম ব্যাক শিক্ষার্থী বন্ধুরা। তো প্রথমে আমরা কথা বলি এই আবেদনটা কারা কারা করতে পারবা, এটা আগে আমরা বলে নিই। তো দেখো এখানে লেখা আছে 21 নম্বরে মনোনীত ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য, অর্থাৎ কারা কারা আবেদনটা করতে পারবে এখানে তারা লিখে দিয়েছে। এসএসসি সম্মান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীর জনপ্রতি আনুষ্ঠানিকভাবে 5 মাসের বৃত্তি 10,000 টাকা, বই পুস্তক ক্রয় বাবদ এককালীন 6,000 টাকা, অনুষ্ঠানে আসা যাওয়া যাতায়াত বাবদ এককালীন 1,000 টাকা সহ মোট 17,000 টাকা প্রদান করা হবে। এইচএসসি পরীক্ষায় অধ্যয়নরত 2 বছরের শিক্ষার্থীকে প্রতি মাসে 2,000 টাকা করে অবশিষ্ট 19 মাস পর্যন্ত বৃত্তির টাকা প্রত্যেক ছাত্রছাত্রীর স্ব ব্যাংকে অ্যাকাউন্টের মাধ্যমে প্রদান করা হবে। আর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ তোমরা 2021 সালে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছো, পরীক্ষায় পাশ করেছো, তোমাদের জন্য এটা লেখা আছে। দেখো, এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মনোনীত ছাত্রছাত্রীদের জনপ্রতি 5 মাসের বৃত্তি 12,500 টাকা, বই পুস্তক বা বই পোশাক ক্রয় বাবদ এককালীন 6,000 টাকা, অনুষ্ঠানে আসা যাওয়া যাতায়াত বাবদ এককালীন 1,000 টাকা, মোট 19,500 টাকা প্রদান করা হবে। স্নাতক সম্মান অধ্যয়নরত 4 বছরের শিক্ষার্থীদের প্রতি মাসে 2,500 টাকা হারে অবশিষ্ট 43 মাস পর্যন্ত, ব্যাচেলর ডিগ্রি অধ্যয়নরত 3 বছরের শিক্ষার্থীকে প্রতি মাসে 2,500 টাকা হারে অবশিষ্ট 31 মাস পর্যন্ত টাকা প্রত্যেক ছাত্রছাত্রীর স্ব ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে। আর গত বলেছে প্রাপ্ত ব্যাংকে ছাত্রছাত্রীদের অবশিষ্ট স্ব শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বিভাগীয় শিক্ষকের নিকট প্রতি বছর অধ্যয়নরত আছে এই মর্মে প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। অধ্যয়নরত বৃত্তির ধারাবাহিকতা রক্ষা করা যাবে না। আর ঘতে বলেছে বৃত্তির প্রদান আনুষ্ঠানিক অনুমতিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত বৃত্তির প্রদানের সম্পর্কিত পত্রটি অবশ্যই সঙ্গে আনতে হবে। অর্থাৎ এখানে এটা বোঝানো হয়েছে যে তোমরা 2021 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করেছো বা এইচএসসি পরীক্ষা দিয়ে পাশ করেছো বা ডিগ্রি পরীক্ষা দিয়ে পাশ করেছো, তোমরা এখানে আবেদনটা করতে পারবা। তবে 2022 সালে এসে তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা, তোমরা কিন্তু এই আবেদনটা করতে পারবা। তবে যারা এসএসসি পরীক্ষা দিবা তারা কিন্তু পারবা না। তবে এখানে তোমাদের সুবিধাটা হলো যারা এবছরের এইচএসসি পরীক্ষাটা দিবা, অর্থাৎ এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করেছো, এইচএসসি পরীক্ষাটা দিবা, বা তোমার সামনে তুমি দুটো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো এসএসসি এইচএসসি 2021 সালে, সামনে তুমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় বা বড় বড় বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করতেছো, তোমরা কিন্তু আবেদনটা করতে পারবা। তো বন্ধুরা, আমরা মূল কথা চলে আসি। দেখো এই আবেদনের শর্তটা কি, কারা কারা আবেদনটা করতে পারবা, আর আবেদন করতে কি কি লাগবে। তো বন্ধুরা, এটা শুরু করার আগে ভিডিওতে তোমরা যারা এখন একটা লাইক দাও নাই, অবশ্যই একটা লাইক দাও। আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাজিয়ে নোটিফিকেশন অন করে দাও, যাতে আমাদের চ্যানেল থেকে এরকম ভিডিওগুলো আমরা যখনই আপলোড করব তখন যেন তোমার কাছে সবার আগে ভিডিও নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা দেখো, আবেদনের শর্তাবলী, কারা কারা আবেদনটা করতে পারবে আর কী কী লাগবে তোমাদের ডকুমেন্টস। এখানে লেখা আছে 1, আবেদনকারী 3 কপি এবং পিতামাতার বা অভিভাবকের 1 কপি সদ্য তোলা ছবি
স্বস্থানে সঠিকভাবে সংযুক্ত করতে হবে। অর্থাৎ এই আবেদন ফর্মটা কীভাবে ডাউনলোড করবে সেটা পরে বলি, আগে তোমাদের আবেদনের শর্তটা কি সেটা বলতেছি। কত বলেছে, এসএসসি বা এইচএসসি পাসের ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট সত্যায়িত কপি। অর্থাৎ তুমি যে পাস করেছো এসএসসি পরীক্ষা বা এইচএসসি পরীক্ষা দিয়ে তোমাদের যে মার্কশিট রয়েছে সেই মার্কশিটটা তোমরা ফটোকপি বের করে সত্যায়িত করতে হবে। সত্যায়িত বলতে তোমাদের এমবিবিএস যে ডাক্তার রয়েছে তাদের কাছে গিয়ে তাদের কাছ থেকে তোমাদের একটা স্বাক্ষর আনতে পারবে। অর্থাৎ ওই তোমাদের যে মার্কশিটটা রয়েছে সেটা ফটোকপি করে তাদের দিয়ে একটা সত্যায়িত করতে হবে। আর গতে বলেছে এসএসসি বা এসএসসি পাসের টেস্টমোনিয়াল সত্যায়িত করতে হবে। অর্থাৎ তোমাদের টেস্টমোনিয়াল বলতে তোমাদের যে রেজাল্ট কার্ডটা রয়েছে সেই রেজাল্ট কার্ডটা বা তোমাদের যে সার্টিফিকেটটা সেটাও সত্যায়িত করতে হবে। আর গতে বলেছে দেখো এখানে ঘতে বলেছে এসএসসি বা এইচএসসি পাশের রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্র সত্যায়িত কপি। অর্থাৎ তুমি যে এসএসসি পরীক্ষা দিয়েছো বা এইচএসসি পরীক্ষা দিয়ে পাস করেছো তো তোমার যে রেজিস্ট্রেশন কার্ডটা রয়েছে এবং তোমাদের যে প্রবেশপত্র সেটা তোমাকে ফটোকপি করে ওই 3টা কাজই তোমাদেরকে এমবিবিএস ডাক্তারদের দিয়ে অর্থাৎ যারা বিশেষ ক্যাডার পরীক্ষা দিয়েছে তাদেরকে দিয়ে তোমাকে সত্যায়িত করতে হবে। 9 নম্বরে বলেছে ছাত্রছাত্রী বর্তমান অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃক প্রাপ্ত স্টুডেন্ট আইডি কার্ড বা প্রত্যয়নপত্র এবং ভর্তি পরীক্ষার রসিদ সত্যায়িত করতে হবে। অর্থাৎ তুমি বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছো এই এসএসসি এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়ে যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছো সেখানে তোমাদের ভর্তি পরীক্ষার যে আইডি কার্ডের নম্বরটা রয়েছে অর্থাৎ তোমাদের স্টুডেন্ট আইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই আইডি কার্ডের নাম্বার বা প্রত্যয়নপত্র অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি আইডি কার্ড তুমি না পেয়ে থাকো তাহলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটা প্রত্যয়নপত্র আনবা এবং তুমি যে ভর্তি হয়েছিল সেই ভর্তির রসিদটা সত্যায়িত করতে হবে। অর্থাৎ এই কাজগুলো তোমাকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আনতে হবে এবং ওই এমবিবিএস ডাক্তার বা যারা বিশেষ পরীক্ষা দেয় তাদেরকে দিয়ে বা যারা বিশেষ পরীক্ষায় পাশ করেছে বড় বড় পদে রয়েছে তাদেরকে দিয়ে তোমাকে সত্যায়িত করতে হবে। অর্থাৎ আমি তোমাকে এনে সংক্ষিপ্ত বলে দিই, সেটা হলো তোমাকে এমবিবিএস ডাক্তারদের দিয়ে তোমাদের নিকটস্থ বা তোমাদের যে এরিয়ার মধ্যে যে এমবিবিএস ডাক্তার রয়েছে তাদেরকে দিয়ে তোমাকে এই কাজগুলো সত্যায়িত করতে হবে। তো এখানে চতে বলেছে ছাত্রছাত্রীদের জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্র অর্থাৎ ভোটার আইডি কার্ডের ফটোকপি। অর্থাৎ তুমি যদি জন্ম নিবন্ধন কার্ড তো সবারই আছে, যদি ভোটার আইডি কার্ড হয়ে থাকে তাহলে তো ভালোই, সেই ভোটার আইডি কার্ডটা ফটোকপি করতে হবে। আর সহতে বলেছে ছাত্রছাত্রীর পিতামাতা বা অভিভাবকের চাকরি থাকলে সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তা বা অন্যান্য প্রথম শ্রেণীর গেজেটের অফিসার ওয়ার্ড কমিশনার বা ইউপি চেয়ারম্যানের থেকে আয়ের বিশদায় বিবরণীর মূল কপি টানতে হবে। অর্থাৎ তোমার কোনো পিতামাতা বা তোমার অভিভাবক যদি কোনো চাকরি করে থাকে তাহলে সেই চাকরি করে সে মাসে কয় টাকা ইনকাম করে, ঠিক আছে, এইটা তোমাকে ওই তোমাদের যেখানে তোমার পিতামাতা যেখানে চাকরি করে, ঠিক আছে, সেখান থেকে তোমাকে বা তোমার যে ওয়ার্ড কমিশনার রয়েছে বা তোমার যে নিকটস্থ যে চেয়ারম্যান রয়েছে চেয়ারম্যানের কাছ থেকে তোমাকে একটা চেয়ারম্যানের যে একটা সনদ রয়েছে সেটা আনতে হবে এবং তোমার যে বার্ষিক যে আয়টা রয়েছে তোমার বাবা বা তোমার পিতামাতা বা তোমার অভিভাবক ওই যে চাকরি করে মাসে কয় টাকা ইনকাম করে সেটার একটা তোমাকে চেয়ারম্যানের যে সনদটা রয়েছে সেখানে তোমাকে লিখে ওটা ফটোকপি করে আনতে হবে। অর্থাৎ এটা তুমি তোমাদের নিকটস্থ যে পৌরসভা রয়েছে বা তোমাদের যে পোস্ট অফিস রয়েছে সেখানে গেলে তোমরা এটা পেয়ে যাবা। তো এখানে সর্বশেষ যেটা হলো সকল শিক্ষার্থীর যোগাযোগের ঠিকানা, মোবাইল নম্বর, ফোন নম্বর, ইমেলে ফর্ম উল্লেখিত নির্ভুলভাবে লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ তোমার সাথে যাতে তারা সহজেই যোগাযোগ করতে পারে সেই জন্য তোমাদের যোগাযোগের ঠিকানা, তোমার মোবাইল নম্বর, ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস এগুলো তোমাকে দিতে হবে। তো এটা তোমরা কীভাবে করবে এই ফর্মে তোমাদেরকে দিতে হবে। তো এবার আমরা দেখিয়ে দিব তোমরা এটা ফর্মটা তোমাদের কীভাবে ফিল আপ করতে হবে। তো দেখো এখানে ফর্মে ফিল আপ করার জন্য তোমাদেরকে এখানে আবেদন ফর্মটা তোমাদের কীভাবে ডাউনলোড করবে এটা আমি পরে বলতেছি, আগে তোমাদেরকে আমি বিষয়টা বলে দিই। তো দেখো এখানে প্রথমেই লেখা আছে আবেদনকারী, ডান পাশে লেখা বাম পাশে লেখা আছে আবেদনকারী সদ্য তোলা 1 কপি ছবি এখানে আঠা দিয়ে লাগাতে হবে। অর্থাৎ তোমাকে আবেদন যে করবা সেখানে তোমাকে একটা 1 কপি ছবি এখানে আঠা দিয়ে লাগাতে হবে। তো এখানে লেখা আছে বৃত্তির জন্য আবেদন শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন মানবতার সেবায় নিয়োজিত 2021 সালে উত্তীর্ণ। অর্থাৎ তুমি 2021 সালে কোন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছো, এসএসসি পরীক্ষা বা এইচএসসি পরীক্ষা, দুইটা পরীক্ষা যে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছো সেই পরীক্ষাটা এখানে টিক দিতে হবে। আর ডান পাশে লেখা আছে অফিসার ব্যবহারের জন্য অর্থাৎ সিরিয়াল নাম্বার, নিরপেক্ষ স্বাক্ষর, চূড়ান্ত ফলাফল। অর্থাৎ তুমি যখন আবেদনটা জমা দেওয়া তখন তোমাকে এখানে সিরিয়াল নাম্বার, তারপর যে আবেদনটা তোমার জমা নেবে তার এখানে স্বাক্ষর থাকবে, চূড়ান্ত ফলাফল এখানে তোমাদেরকে দেখানো হবে। তো এখানে আবেদনটা দেখা আছে তোমরা একটা বুঝতে পারবা কীভাবে আবেদনটা ফিল আপ করতে হবে ফর্মটা। তোমাকে এখানে প্রথমে নাম লিখতে হবে, সার্টিফিকেটের যে নামটা রয়েছে ওই নামটা লিখতে হবে এবং ইংরেজিতে ওই নামটা লিখতে হবে, তোমার পিতামাতার নাম, তোমার পিতার শিক্ষাগত যোগ্যতা, তোমার পিতামাতা কতটুকু পড়ালেখা করেছে তোমার পিতা সেই শিক্ষাগত যোগ্যতা তোমাকে লিখতে হবে। যদি না করে থাকে তাহলে এখানে তোমাকে না লিখলেই হবে, বা তোমার শিক্ষাগত যোগ্যতা তুমি এখানে না দিতেও পারো বা প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করতে পারো যে ফর্মটা কীভাবে ফিল আপ করবো। তারপর হচ্ছে তোমাদের মাতার নাম, তোমাদের জন্ম তারিখ অর্থাৎ তোমার কত সালে জন্মগ্রহণ করেছো এবং তোমার জাতীয়তা, তুমি বাংলাদেশের নাগরিক এবং তোমার কোন ধর্মের, তুমি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, তুমি যে ধর্মের লোক সেটা এখানে তোমাকে এখানে লিখতে হবে। আর এখানে লেখা আছে কি দেখো আবেদন কিন্তু অবশ্যই নিজ হাতে পূরণ করতে হবে। অর্থাৎ তোমাকে কিন্তু এখানে কম্পিউটার দিয়ে পূরণ করলে হবে না, তোমাকে কিন্তু এখানে হাতে কলম দিয়ে অর্থাৎ কালো কলম দিয়ে এখানে তোমাকে এটা পূরণ করতে হবে। আর 8 নম্বর তোমাদের বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, তারপর তোমাদের হচ্ছে গ্রাম, ডাকঘর, উপজেলা, থানা, ঠিক আছে, এগুলো তোমাকে লিখতে হবে।
আর 10 নম্বর হচ্ছে যোগাযোগের জন্য, অর্থাৎ তুমি যে যোগাযোগ করবা বা তুমি যে আবেদনটা করলে তারা যাতে তোমার সাথে সহজেই যোগাযোগটা করতে পারে সেজন্য তোমাকে মোবাইল নাম্বার দিতে হবে, তোমার ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং অভিভাবকের যে নাম্বার অর্থাৎ তোমার পরিবারের একজনের নাম্বার এখানে দিতে হবে। আর এখানে লেখা আছে 11 নম্বর লেখা আছে বিগত সালের বোর্ড পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ তুমি কোন সালে কোন পরীক্ষা দিয়ে পাস করছো, তোমার শিক্ষা বোর্ডের নাম, তোমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম, তুমি জিপিএ কত পেয়েছো সেটা লিখতে হবে। আর 12 নম্বর লেখা আছে আবেদনে বর্তমান শিক্ষা স্তরের বিবরণ, অর্থাৎ তুমি বর্তমানে কোথায় পড়ালেখা করতেছো। এমন হলে কিন্তু হবে না যে তুমি এসএসসি পরীক্ষা দিয়ে পাস করছো, এখন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হও নাই বা তুমি পড়ালেখা ছেড়ে দিয়েছো, তুমি কিন্তু আবেদনটা এখানে করতে পারবে না। অর্থাৎ যারা এসএসসি পরীক্ষা দিয়েছো এবং এইচএসসি পরীক্ষা সামনে দিবা বা 21 সালে পরীক্ষা দিয়ে 2টা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছো, তোমরা কিন্তু বর্তমানে যেখানে ভর্তি হয়েছো সেখানে তোমাদের কিন্তু সেই ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া লাগবে। অর্থাৎ তুমি যদি 2021 সালে এসএসসি পরীক্ষা দিয়ে থাকো তাহলে সেই এসএসসি পরীক্ষার টিক দিয়ে তারপরে যেখানে তো প্রথমে তো টিক দেওয়া লাগবে এসএসসি বা এসএসসি কত সালে 21 সালে কোন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে সেটা টিক দিয়ে তারপর এখানে তুমি বর্তমান যে শিক্ষা প্রতিষ্ঠান অধ্যয়ন রয়েছে সেটা এখানে লিখতে হবে। তো এখানে দেখা আছে, দেখো তোমাদের পিতামাতার নাম, তারপর তোমাদের পরিবারের অন্যান্য সদস্যদের তোমাদের ভাই বোনের যে নামগুলো, তারপর বর্তমানে কোথায় পড়ালেখা করেছে বা তাদের মোবাইল নাম্বার, তার বার্ষিক যে ইনকামটা রয়েছে সেটা তোমরা এখানে আবেদনের যে ফর্মটা তোমরা দেখলে বুঝতে পারবা। তারপর আমি তোমাদেরকে একটু টাচ দিয়ে দিচ্ছি। তো বৃত্তির জন্য আবেদনের পৃষ্ঠা নাম্বার 2 এখানে লেখা আছে, দেখো আবেদনকারী পিতামাতা অভিভাবকের যে কোনো একজনের সদ্যতল 1 কপি ছবি এখানে স্ট্যাম্প পোল দিয়ে লাগাতে হবে, অর্থাৎ তোমাকে এখানে স্টাম্প দিয়ে অর্থাৎ পিন মার্ক করে তোমার পিতা মাতা বা তোমার অভিভাবকের একজনের ছবি এখানে দিতে হবে এবং আবেদনকারী সদ্যতলা 2 কপি ছবি, অর্থাৎ তোমার 3 কপি ছবি লাগবে এবং তোমার পিতা মাতার 1 কপি ছবি লাগবে, মোট 4 কপি ছবি লাগবে। তো এখানে প্রথমে তোমার এখানে আঠা দিয়ে তুমি লাগিয়ে দেবা আর পরবর্তীতে তোমার এখানে স্টাম্প দিয়ে অর্থাৎ তোমার পিন দিয়ে এখানে 2 কপি ছবি এখানে লাগিয়ে দিতে হবে। আর 15 নম্বর আছে বসত বাড়ির বিবরণ, অর্থাৎ তোমার বাড়িটা কেমন, বিল্ডিং পাকা, তারপর টিনের ঘর নাকি, তারপর তোমার বসত বাড়ির স্থান অর্থাৎ তোমার কোথায় বসবাস করো, গ্রামে না শহর অঞ্চলে, ঠিক আছে, এটা তোমরা দেখলেই বুঝতে পারবা। তারপর আমি তোমাদের একটু টাচ দিয়ে দিচ্ছি। তারপরে তোমাদের দেখো বসত বাড়ির জমির পরিমাণ, অর্থাৎ তোমাদের যে বাড়িটা সে বাড়িটা কত একর জমি নিয়ে তোমাদের বাড়িটা রয়েছে, তারপরে পরিবারে কতজন সদস্য, তোমাদের পরিবারে কয়জন ইনকাম করে 16 নম্বর তোমরা এখানে লিখে দেবা। তারপর রয়েছে 17 নম্বর, তারপর তোমাদের আবেদনকৃত অধ্যয়নরত ভাই বোন, অর্থাৎ তোমার ভাই বোনের নাম, অর্থাৎ তোমরা পরিবারে কয় ভাই বোন, কোথায় পড়ালেখা করে বা তারা কোন প্রতিষ্ঠান অধ্যয়নরত রয়েছে তাদের নামটা লিখতে হবে। এবং 18 নম্বর লেখা আছে, এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বন্ধুরা, এখানে লেখা আছে আবেদনকারী নিজ ভাই বোন কেউ শাহজালাল ব্যাংকে বৃত্তি তার বিবরণ, অর্থাৎ তোমার কোনো ভাই বোন যদি এই ব্যাংকে অর্থাৎ তুমি যে আবেদনটা করতেছো এই ব্যাংকে কোনো শিক্ষা তোমার ভাই বোন যদি আবেদন করে থাকে তার এখানে নামটা দিতে হবে। যদি কোনো ভাই বোন যদি আবেদন করে না থাকে বা কোনো উপবৃত্তি বা বৃত্তি না পেয়ে থাকে তাহলে তুমি এখানে খালি ফাঁকা ঘর রাখলেই কোনো সমস্যা নেই। তারপরে লেখা আছে, দেখো উপরিক্ত বিবরণ যদি আমরা জ্ঞান সদবিশ্বাস মতে বর্ণিত সকল বিবরণ মিথ্যা প্রমাণিত হলে আমার বৃত্তি বাতিল গণ্য হবে এবং গৃহীত সকল টাকা ফেরত দিতে হবে। অর্থাৎ তুমি এখানে এই ফর্মে তুমি যে সব লিখবা এই সব কিছু যদি তোমার এখানে ভুল প্রমাণিত হয় তাহলে কিন্তু তুমি যে টাকাটা সামনে পাবা বা তোমাকে যে টাকাটা তারা দিবে ওই টাকাটা তোমাকে কিন্তু ফেরত দিতে হবে এবং তোমার এই আবেদনটা কিন্তু বাতিল করা হবে। অর্থাৎ তুমি যদি প্রথমে টাকা পেয়ে থাকো পরবর্তীতে যদি দেখে রিসার্চ করে যে তোমার যে ইনফরমেশনগুলো দিয়েছো ওই ইনফরমেশনগুলো ভুল, তো ওই ইনফরমেশনগুলো যদি ভুল হয়ে থাকে তাহলে তোমার কিন্তু ওই আগে যে টাকাটা পেয়েছো ওই টাকাটা তোমাকে ফেরত দিতে হবে এবং তোমার সামনে যে টাকাটা পাবো ওই টাকাটাও কিন্তু বাতিল হবে। তো বন্ধুরা এই ছিল তোমাদের এই যে তোমাদের বৃত্তির আবেদনপত্র অর্থাৎ শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের যে আবেদনপত্র। এবার আমরা কথা বলি আমাদের মূল বিষয়, এই আবেদনটা তোমরা কোথা থেকে সংরক্ষণ করবা। তো এই আবেদনটা সংরক্ষণ করার জন্য তোমাদের অবশ্যই আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা আমাদের এই কমেন্ট সেকশনে তোমাদের পিন কমেন্টে আমরা এই ভিডিওর এই তোমাদের ফর্মটা ডাউনলোড করার লিঙ্কটা দিয়ে দেবো। আর তোমরা এই আবেদনটা কোথায় জমা দেবা এটা আমরা তোমাদেরকে এবার বলে দিই। তো দেখো বন্ধুরা এখানে লেখা আছে বিশেষ দ্রষ্টব্য, উপরিক্ত তথ্যাবলী কোনো একটি অসম্পূর্ণ থাকলে বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল হবে। অর্থাৎ আবেদনটা তুমি যখন করবা তুমি যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আবেদনটা বৃত্তি পেয়ে থাকো, অর্থাৎ তুমি মনে করো তুমি স্কুলে একটা উপবৃত্তি পাও, সেখানে কিন্তু তোমার এই আবেদনটা তারা কিন্তু এখানে বাতিল করা হবে। উপবৃত্তি এখানে যদি মনে করো উপবৃত্তি পেয়ে থাকো তাহলে কোনো সমস্যা হবে না। যদি বৃত্তি পেয়ে থাকো যেমন মেধাবৃত্তি বা সাধারণ বৃত্তি, ওই বৃত্তি পেয়ে থাকলে তোমার কিন্তু আবেদনটা তারা বাতিল করবে। আর তার পরবর্তীতে পয়েন্টে বলেছে পিতামাতা অভিভাবকের বাৎসরিক আয় 1,50,000 টাকার ঊর্ধ্বে, অর্থাৎ 1,50,000 টাকার ঊর্ধ্বে যদি তোমাদের বাৎসরিক ইনকাম হয় তোমার পিতামাতা তাহলে কিন্তু আবেদনটা তারা গ্রহণ করবে না। আর 3 নম্বর পয়েন্টে বলেছে ফর্মে দেওয়া কোনো তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর বৃত্তি বাতিল গণ্য করা হবে। অর্থাৎ মনে করো তুমি আবেদনটা করলা, তুমি ইনফরমেশন ভুল দিলা, তোমার আবেদনটা তারা গ্রহণ করলো, পরবর্তীতে দেখা গেলো যে তুমি যে ভুল ইনফরমেশনগুলো দিয়েছো তারা যখন একটু রিসার্চ করে দেখবে অর্থাৎ যাচাই বাছাই করে দেখবে, তখন যদি দেখতে পায় যে তোমার ইনফরমেশনগুলো ভুল রয়েছে তাহলে কিন্তু তোমার ওই আবেদনটা কিন্তু বাতিল করবে।
আর 4 নম্বর পয়েন্টে তারা বলেছে বৃত্তি প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। অর্থাৎ বৃত্তি প্রদান অর্থাৎ তোমার যে টাকাটা দিবে, কোন মাসে টাকাটা দিবে বা কীভাবে তুমি টাকাটা পাবা, এটা তোমরা ওই যখন আবেদনটা করবা বা তোমার আবেদনটা যখন হয়ে যাবে তখন তুমি ওই ব্যাংকের মাধ্যমে তোমার একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবা। ব্যাংক অ্যাকাউন্ট খুলে তোমার প্রতি মাসে ওই ব্যাংকে টাকাটা চলে আসবে। আর সর্বশেষ সেটা হলো তোমার এই আবেদনটা কত তারিখের মধ্যে জমা দিতে পারবা, সেটা হলো দেখো, সঠিকভাবে পূরণকৃত আবেদনপত্র প্রয়োজনীয় কাগজাদি একসাথে স্ট্যাম্পল করে আগামী 17 আগস্ট 2022 তারিখের মধ্যে ডাক কুরিয়ার যোগে অথবা সরাসরি নিম্নোক্ত ঠিকানায় পৌঁছে দিতে হবে। অর্থাৎ তোমাকে আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, বা তুমি কিন্তু প্রয়োজনে এই যে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, এখানে তুমি শাহজালাল ইসলামী ব্যাংকের যে শাখা রয়েছে তোমার আশেপাশে, সেই ব্যাংকে গিয়েও তোমরা কিন্তু আবেদনটা জমা দিতে পারবা। তাছাড়া তোমাদের প্রয়োজনীয় যে এই যে তোমাদের যে ডাক কুরিয়ার সার্ভিস, তোমাদের প্রয়োজনে আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতেছি, তোমরা এই ইমেল অ্যাড্রেসে কিন্তু যোগাযোগ করতে পারবা, বা প্রয়োজনে ব্যাংকে গেলেই তোমাদেরকে এখানে বেশি ভালো হবে। কারণ যেহেতু এটা ব্যাংক থেকে টাকাটা দিবে, তোমরা ব্যাংকের সাথে যোগাযোগ করলেই বা তোমরা এই আবেদনটা কোথায় জমা দিবা বা কীভাবে ডাক বিভাগের মাধ্যমে পাঠাবা, তোমাদের কাজটা হচ্ছে তোমরা এই আবেদনটা ফর্মটা তুলবা কম্পিউটার দোকান থেকে, তোলার পরে তোমার নিজের হাতের কলম দিয়ে তুমি এই ফর্মটা ফিল আপ করবা, এবং প্রয়োজনে তোমাদের যে বললাম যে সত্যায়িত কপি যেগুলো লাগবে, এই তোমরা এই আবেদনটা যখনই বের করবা তখনই তোমাকে এই যে 3 পৃষ্ঠা অর্থাৎ তোমাদের এই যে 4 পৃষ্ঠার যে আবেদনটা, এই 4 পৃষ্ঠার ফর্মটা তুমি যখন বের করবা কম্পিউটার দোকান থেকে, তাহলে সব তুমি আমি যা যা বললাম সবই এখানে লেখা আছে। তোমরা এখানে বিষয়টা পুরোপুরিভাবে বুঝে শুনে তারপরে তোমরা এই আবেদনটা করতে পারবা। আর এসএসসি পরীক্ষা যারা এবছরে যারা দিবা তারা কিন্তু আবেদনটা করতে পারবা না। অর্থাৎ এটা আবেদনটা শুধুমাত্র যারা 2021 সালে পাস করেছো, অর্থাৎ বর্তমানে তুমি এইচএসসি পরীক্ষা দিবা, বা মনে করো তুমি এসএসসি পরীক্ষা দিয়ে পাস করেছো কিন্তু এই বছর এসএসসি পরীক্ষা দিবা, বা 21 সালে 2টা পরীক্ষা দিয়ে পাস করেছো, তোমরা কিন্তু আবেদনটা করতে পারবা। তাছাড়া যারা এই তোমার ডিগ্রি পরীক্ষা পাস করেছো তোমরা কিন্তু আবেদনটা করতে পারবা। এখানে সব বিষয় কিন্তু লেখা রয়েছে। তো বন্ধুরা, আমি আশা করছি তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো। তারপর যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, তোমরা এই ফর্মটা প্রিন্ট আউট করে বের করার আগে তোমরা যখন মোবাইল দিয়ে এটা বের করবা, তোমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবা। তোমরা এখানে ভালোভাবে সুন্দর করে পড়ে নেওয়ার পরে কম্পিউটার দোকান থেকে এটা প্রিন্টটা বের করে তোমাদের হাতে কলম দিয়ে তোমরা এগুলো লিখবা, এবং তোমাদের প্রয়োজনীয় যে কাগজগুলো এবং ছবিগুলো লাগবে, চেয়ারম্যানের যে সনদ লাগবে, ওইগুলো তোমরা সত্যায়িত করে তোমরা এই যে তোমাদের তারিখটা বলে দিয়েছে আগামী 17 আগস্টের মধ্যে, এটা তোমরা কিন্তু জমা দিতে হবে তোমাদের নিজ তোমাদের এরিয়ার মধ্যে যে শাহজালাল ইসলামী ব্যাংক রয়েছে সেখানে তোমরা জমা দিতে পারো, বা তোমাদের এই যে তোমাদের ওখানে গেলেই তোমরা কিন্তু বুঝতে পারবা বা জানতে পারবা এই আবেদনটা কোথায় জমা দিতে হবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আবেদন ফর্মটা যারা পূরণ করবা বা আবেদনের পরবর্তী যে আপডেটগুলো আছে আমরা জানা মাত্রই তোমাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবা তোমাদের ফেসবুক প্ল্যাটফর্মে, তোমাদের বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবা, যাতে তারা বিষয়টা দেখে যাতে উপকৃত হতে পারে আর আবেদনটা যাতে করতে পারে। এটা কিন্তু যারা দরিদ্র পরিবারের শিক্ষার্থী রয়েছে, যারা পড়ালেখা চালাতে হিমশিম খাচ্ছ, বা পড়ালেখা যারা গরিব পরিবারের সন্তান রয়েছে, তারা কিন্তু ভালোভাবেই বুঝো যে একটা তোমাদের ছাত্র জীবনে আমাদের কত কষ্ট করে পড়ালেখাটা করতে হয়। যারা একটু নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের সন্তান, যারা নিজের খরচ দিয়েই পড়ালেখা করো, তারা কিন্তু এই বিষয়টা বুঝতে পারবা। তো বেশি কথা বাড়াবো না, আশা করছি তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো আপডেট নিয়ে। আর অবশ্যই আমাদের চ্যানেল যারা নতুন, বিশেষভাবে রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্ট থাকবা, কারণ আমরা কিন্তু চেষ্টা করবো তোমাদের এরকম ইনফরমেশনগুলো দেওয়ার জন্য, আর সঠিক ইনফরমেশন কিন্তু আমরা দিয়ে থাকি। তো বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো আপডেট নিয়ে। সবার সুস্থতা কামনা করে আজকে আমরা এখানে বিদায় নিলাম। খোদা হাফেজ।